আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো আজ। বিষয়টা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা বনাম গণতন্ত্রী মুক্ত চিন্তা রতন্দ্র প্রহরী শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের এই শাসনকালের একটি তুলনামূলক আলোচনা। বাংলাদেশের শহরে, গ্রামে, মাঠে, ময়দানে কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করুন, হাসিনা আমলে কেমন ছিলেন আর এই ইউনূস আমলে কেমন আছেন, কি উত্তর আসবে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। কারণ এই উত্তরটি শুধু দেশ নয়, দেশের বাইরেও আজ বহুল প্রচারিত। সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে যা বোঝেন তাই বলেন। তারা অত তথ্য পরিসংখ্যান বিচার করে কথা বলেন না। কিন্তু তাই বলে তথ্যের প্রয়োজন নেই তা তো নয়। যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল, তখন সত্য কিংবা অর্ধসত্য কিংবা পুরো মিথ্যে নিয়ে তথ্যের ভান্ডার উপুড় করে দেয়া হয়েছিল জনতার সামনে, দুনিয়ার সামনে। দেখানো হয়েছিল কি ভয়ঙ্কর শাসন কায়েম করেছেন শেখ হাসিনা তার 15 বছরের শাসনে। আর সেই তথ্যের ভান্ডারকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার অনুচররা, যাদের মধ্যে আছে স্বয়ং ইউএনও বা জাতিসংঘ, তারা নেমে পড়েছিল গণতন্ত্র উদ্ধারের মহান কাজে। এবং এই উদ্ধারের প্রধান পয়েন্ট ছিল একটাই পয়েন্ট, ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল, হাসিনা হটাও, পারলে মেরে ফেলো। শেখ হাসিনার কপাল জোর, তাই মরেননি। নির্বাসিতের জীবনযাপন করছেন ভারতে। আর গণতন্ত্র বাঁচাতে যিনি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রায় ডাকাতি করে বসলেন মসনদে, মানবাধিকার বাঁচাতে যিনি নিলেন রাজদণ্ড, তিনি কি করছেন এখন? বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এ খবর দেবে না, কারণ ভয়, প্রাণের ভয়, জেলের ভয়, মারের ভয়। সোশ্যাল মিডিয়া কিছু বলছে, কিন্তু তাদের বেশিরভাগ আবার তাজা মুখরোচক প্রতিদিনের খবর নিয়ে এত ব্যস্ত যে তদন্তমূলক খবরের দিকে নজর দিতে পারে না বা দেয় না। অবশ্যই ব্যতিক্রম আছে, সে কথা মাথায় রেখেই বলছি। কিন্তু মানুষ জানতে চায় শেখ হাসিনার আমল থেকে নিষ্কৃতি চেয়ে যাকে আনা হলো তার আমলে কি চলছে। তথ্য ছাড়া কথা নেই, তথ্য নিয়ে কথা বলবো। এখনকার আলোচনায় সেই কথা। সঙ্গে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। দুই শাসনকালের তুলনামূলক বিশ্লেষণ দেখতে তাহলে দেখছি শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনূস। প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তথ্য ভিত্তিক উত্তর দাবি করে। দুটি শাসন আমলের নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ তাই দিচ্ছি। প্রথমে আসি অপরাধ ও সন্ত্রাসের পরিসংখ্যানে। মব লিঞ্চিং, হত্যাকাণ্ড। ইউনূস সরকারের অধীনে এক বছরে 637 জন মব লিঞ্চিং এর শিকার হয়েছে। এটা আবার যেটা তথ্য অনুযায়ী যে সমস্ত ঘটনা নথিবদ্ধ হয়েছে তার ভিত্তিতে বলছি। সময়টা কতদিন? 637 জন মব লিঞ্চিং হয়েছে আগস্ট 2024 থেকে জুলাই 2025 এই সময়ের মধ্যে, যার মধ্যে 41 জন কমপক্ষে, মানে মানে বিপ্লবের পরের কথা, তার আগের কথাও ছেড়ে দিচ্ছি, এর মধ্যে আছে এই আমলে 41 জন পুলিশ সদস্য। অপরদিকে হাসিনা সরকারের শেষ বছরে 2023 সালে এবং 24-এর জুলাইয়ের আগে পর্যন্ত মব লিঞ্চিং এর মৃত্যু ছিল 51 জন। এটা তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো? অবাক হয়ে যাবেন, 1250% বৃদ্ধি। তথ্যসূত্র, আমার মুখের কথা নয়, বিশ্বাস করবেন না আমার মুখের কথা। এটা হচ্ছে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ, গণসংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের 7 আগস্ট 2025-এর তথ্য হচ্ছে এটি। এরপরে আসি সাধারণ হত্যাকাণ্ডে। 2025 সালে প্রথম 6 মাসে 1930টি খুনের মামলা দায়ের হয়েছে। 6 মাসে 1930, যা 2024 সালের একই সময়ে প্রথম 6 মাসে তার তুলনায় প্রায় 30% বৃদ্ধি। জুন 2025-এ শুধু 2025-এর জুন মাসেই 344টি খুনের ঘটনা ঘটেছে। তথ্যসূত্র indiaNewsStream.com, এটা তারিখ হচ্ছে 3রা আগস্ট 2025। এরপরে আসি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ। আক্রমণের পরিসংখ্যানটা শুনুন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের তথ্য দিয়েছে, আগস্ট 2024 এই সরকার ক্ষমতায় আসার থেকে জুন 2025 পর্যন্ত 2442টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আগস্টের 4 থেকে 20 গত বছর, এবছর নয় গত বছর 2024-এর গত বছরের ওই আগস্টের 4 থেকে 20 ওই দিনগুলোর ঘটনা হচ্ছে 2100, এবং তারপরে জানুয়ারি জুন থেকে জুন 2025 পর্যন্ত বাকিটা মানে প্রায় আরো প্রায় 342টি ঘটনা। তারপর তুলনামূলক পরিস্থিতি, হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2022 সালে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল 47টি। 2023-24 সালে এই যে আন্দোলনের সময়, বিপ্লবের সময় আরো বেড়ে যায়, 302টি ঘটনা হয়। আর 2024 সালের আগস্ট অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারতের তথ্য অনুযায়ী এইটা হচ্ছে 2200টি। তার মানে কত শতাংশ বৃদ্ধি হলো? 500% বৃদ্ধি 2022-এর তুলনায়। 2022-এর তুলনায় 500% বৃদ্ধি। এর তথ্যসূত্র কোথায়? ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস স্টাডিজ রিপোর্ট, 7 ফেব্রুয়ারি 2025-এর রিপোর্ট। এরপরে আসে বিচার বিভাগীয় অধঃপতন। সবাই বলে না হাসিনার আমলে বিচার ছিল না, তো সেইটার কথা একটু শুনুন। ইউনূস সরকারের আমলে 5,16,327 জন ব্যক্তির বিরুদ্ধে 1567টি গণমামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখিত হয়েছে 79,491 জন, আর নামবিহীন আছে 4,36,836 জন। এটা হলো মামলা, মানে এই সরকার মামলার সরকার হয়ে গেছে। বিচার যাকে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মামলা দাও। বিচার বিভাগীয় পরিবর্তন, 21 জন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারককে জোর করে অপসারণ করা হয়েছে। বলা হয়েছে যে এখানে পদত্যাগপত্র লিখে চলে যান, নইলে মার খাবেন, গলায় জুতোর মালা যাবে। এবং সমগ্র জাতীয় মানবাধিকার কমিশন, সেটাকেই এই সরকার তাদেরকেই পুরো সরিয়ে দিয়েছে। এর সূত্র কোথায়? রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ রিপোর্ট ডেটেড 7 আগস্ট 2025। এরপরে আসুন এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে। পরিসংখ্যানগত তুলনা বলে ইউনূস সরকারের প্রথম 11 মাসে কমপক্ষে 27 জন, সরকার যেটা মেনেছে, 27 জন বিচার বহির্ভূত রাজনৈতিক হত্যার শিকার হয়েছে। কিন্তু এই যে কম করে দেখানোটা হচ্ছে 2023-24 সালের পুরো বছরের থেকেও 7 জন বেশি। তথ্যসূত্র কোথায়? atlanticCouncil.org। ধর্মীয় চরমপন্থার উত্থান, নিষিদ্ধ সংগঠনের পুনর্জীবন। হিজবুত তাহরির বাংলাদেশে মার্চ 2025-এ 2000 সমর্থক নিয়ে ঢাকায় সমাবেশ করলো। সংগঠনটির মোট সদস্য হচ্ছে 10,000 থেকে 15,000। হেফাজতে ইসলাম মে 2025-এ হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করলো। এছাড়া জঙ্গি মুক্তির ব্যাপারে আসুন, আর জামাত ওদের কথা তো আছেই। কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 বন্দীর মধ্যে কমপক্ষে 2200-র মধ্যে কমপক্ষে 700 জন জঙ্গি রয়েছে। পুলিশ স্টেশন আক্রমণে 5,800টি অস্ত্র ও 3 লক্ষ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। এর থেকে বেশি লুট হয়, কিন্তু এই পরিমাণ এখনো উদ্ধার করা যায়নি। আজীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরাও ছাড়া পেয়েছে ইউনূসের আমলে। গণমাধ্যমের স্বাধীনতা, ইউনূস আমলে 878 জন সাংবাদিক লক্ষ্যবস্তু হয়েছে এবং 51টি মামলা দায়ের হয়েছে সাইবার নিরাপত্তা আইনের অধীনে। হাসিনা আমলের 15 বছরের মোট সংখ্যা ছিল যা, তার থেকে এই সংখ্যা অন্তত 200% বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কি মত একটু শোনাই। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে, হাজার হাজার মানুষ যারা 1 বছর আগে হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরোধিতা করে অধিকার সম্মানকারী গণতন্ত্র গড়ার আশা নিয়ে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হয়েছিল, তারাও এখন এই নিপীড়নের মুখে তারা নিজেরা পড়ছে। যেটা তারা কিন্তু হাসিনার আমলে তারা এই কথা উল্লেখ করেছিল, কিন্তু নিজেরা নিপীড়নের মুখোমুখি হয়নি। এই আমলে তারা উল্লেখ করতেই পারে না এবং তারা নিজেরাই আজকে সহিংসতার মুখোমুখি।
এরপরে আসে জাতিসংঘের উদ্বেগ নিয়ে কথা। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী গ্রেপ্তার, নির্যাতন এবং গণনজরদারির জন্য বাংলাদেশকে পুনরায় দোষী সাব্যস্ত করেছে। অপরাধী ও খুনিদের ইন্ডেমনিটি এরকম ব্যবস্থা হাসিনা করেননি যেটা এরা করেছে। খুনের মতো অপরাধের বিচার হবে না এমন ভয়ঙ্কর ব্যবস্থা কোনো দেশে কোনো স্বৈরাচারী শাসনে দেখা যায় না, যেটা ইউনূস সরকার করেছে। চূড়ান্ত মূল্যায়ন তাহলে কি হলো? যে ক্ষেত্রে ইউনূস আমল বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর, সেই এরিয়াগুলো শুধু বলছি। মব লিঞ্চিং 1250% বৃদ্ধি, ধর্মীয় চরমপন্থার উত্থান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে কার্যক্রম করছে, গণগ্রেপ্তার, 5 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা, সাম্প্রদায়িক সহিষ্ণুতা, বছরে 2000 প্রায় 2500 ঘটনা ঘটেছে, বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস, 21 জন বিচারক অপসারিত, মানবাধিকার কমিশন ভেঙে দেয়া, চাঁদাবাজিতে যুক্ত স্বয়ং উপদেষ্টা ও সরকার সমর্থনকারী রাজনৈতিক দলগুলো, সাংবাদিক বিভু রঞ্জনের মতো গুম করে খুনের ঘটনা আওয়ামী লীগের 15 বছরে দেখা যায়নি। বিএনপির ভোটে অংশগ্রহণে বাধা ছিল না, তারা অংশ নেয়নি পরাজয়ের ভয়ে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে বহিষ্কার করা হচ্ছে ভোটে তারা জিতবে বলে। আওয়ামী লীগকে ভোটে জিততে দেওয়া হবে না বলে তাদের বহিষ্কার করা হচ্ছে। এইভাবে কিন্তু বিএনপিকে বাদ দিয়ে রাখা হয়নি, বিএনপি নিজেই দাঁড়ায়নি। সংখ্যাগত তথ্যের ভিত্তিতে ইউনূস সরকারের 1 বছরের সাধারণ অপরাধ, মব লিঞ্চিং, ধর্মীয় সহিংসতা এবং বিচার ব্যবস্থার অধঃপতন হাসিনার আমলের তুলনায় শুধু যেমন তেমন বেশি নয়, অনেক গুণ বেশি ও গুরুতর। আর এই সত্য আজকে মেনে নিয়েছে জাতিসংঘ সমেত সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আলোচনা শেষ করব ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্রিটেনের হাউস অফ কমন্স, মানে আমাদের সেখানে যেখানে ভোটে জেতার পরে যেটা লোকসভা, তাদের লোকসভা বলা হয় না, হাউস অফ কমন্স, সেখানে আয়োজিত একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে কথাটা বলে শেষ করব। 15 জুলাই অনুষ্ঠিত এবং বব ব্ল্যাকম্যান এমপি এবং বাংলাদেশি ইউনিটি ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইন ও রাজনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন, যারা বাংলাদেশের শোচনীয় শাসন ব্যবস্থা এবং গভীরতর সাংবিধানিক সংকটের পরিণতি নিয়ে আলোচনা করেছিলেন। বব ব্ল্যাকম্যানের এই প্যানেলে প্রাক্তন এমপি, ব্যারিস্টার, শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী স্টিভেন পাওয়েলস, কেসি, এরা সবাই ছিলেন। বক্তারা রাজনৈতিক ও ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতা, বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হেরফের এবং রাজনৈতিক বিরোধী দলকে নির্মূল করার জন্য সন্ত্রাস বিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করার উদ্বেগজনক বৃদ্ধি, বিশেষ করে আওয়ামী লীগের ওপর আরোপিত বিতর্কিত নিষেধাজ্ঞার প্রবল সমালোচনা করেন। উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি সেখানে জমা দেওয়া 15 নম্বর অনুচ্ছেদের একটি চিঠি, যেখানে নির্বিচারে গ্রেপ্তার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জনতার সহিংসতার প্ররোচনা এবং অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তির ধরন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। দায় মুক্তি মানে ইমিউনিটি। বক্তারা জোর দিয়ে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘু, সাংবাদিক, আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের উপর হামলার জন্য দায়ীদের বিচার করতে বাধ্য হয়েছে, মিথ্যা মামলা দিয়ে সন্ন্যাসীকে পর্যন্ত আটকে রাখা হয়েছে, এটা তারা বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কম্প্রোমাইজড বা আপোষ করা সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে সিনিয়র বিচারক এবং বিরোধী পক্ষের আইনজীবীদের অপসারণ করা হয়েছে বা ভয় দেখিয়ে নীরব করা হয়েছে। অধিবেশনে হাসিনার বিচারের দায়িত্বপ্রাপ্ত আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে যে এটি ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে। বিশেষ করে বিতর্কিত ছিল 2025 সালের মে মাসে আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করার জন্য বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার, যা অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর একটি অভূতপূর্ব আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই পদক্ষেপ লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এবং সংবিধানের 57, 58 এবং 59 অনুচ্ছেদের লঙ্ঘন করে,
যা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নির্দেশ দেয়। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি অস্থায়ী তারিখ ঘোষণা করা হলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। যুক্তরাজ্যের এই অনুষ্ঠানে, এই সেমিনারে সেমিনার নয়, এই আলোচনা সভায় আরো প্রকাশিত হয়েছে যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পৃথক বার্তা জমা দেওয়া হয়েছে। বক্তারা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান অসাংবিধানিক কাঠামোর অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ ব্যতীত যে কোনো নির্বাচনের আইনি বৈধতা থাকবে না। এখন নির্বাচন হলেও তার আইনি বৈধতা থাকবে না। ডক্টর ইউনূসকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আইনি সরঞ্জামের অপব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, সমস্ত পশ্চিমা বিশ্বের প্রতি এবং সারা বিশ্বের প্রতি জোরালো আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আলোচনা এখানেই শেষ করব, তবে শেষ করার আগে আর একটি কথা বলবো। সেটা হলো, বাংলাদেশে যারা ভাবছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ড্যাং ড্যাং করে ভোটে জিতে ক্ষমতায় বসবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। স্পষ্ট করেই বলছি, আওয়ামী লীগ ভোটের ময়দানে থাকছে, ভোটে জিতছে এবং ক্ষমতায় ফিরছে। কারণ মানুষ বুঝেছে দেশ শাসনের ক্ষমতা একমাত্র শেখ হাসিনারই আছে। এখানেই থামছি। ধন্যবাদ।